বড় করে ফার্ম করবেন বলে টাকার দরকার, লাগে টাকা দেবে গৌরী সেন। আগের দিনে গৌরী সেন টাকা দিত, আজকের দিনে ব্যাংক টাকা দেবে। 1-2 টাকা নয়, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, 100 কোটি টাকা পর্যন্ত যদি আপনি লোন নিতে চান, সেটা আপনাকে ব্যাংক প্রোভাইড করবে। তার সঙ্গে থাকবে সাবসিডাইজ লোন, 30%, 40%, 60%, 80% সাবসিডির লোন। অনেকেই কিন্তু আবার ব্যাংক নিয়ে অন্যরকম কথা বলেন, ব্যাংকের কাছে গিয়েছি কিন্তু টাকা দেয় না, আমি প্রজেক্ট করব ব্যাংক ফিরিয়ে দেয়। হ্যাঁ, যে তথ্যগুলো আপনার কাছে নেই সেই তথ্যগুলোই আজকে জেনে নিন। কিভাবে ব্যাংকের সামনে আপনার প্রজেক্ট প্রেজেন্ট করলে আপনি লোন পাবেন। 1-2 টাকা নয়, আপনি কোটি কোটি টাকা পেতে পারেন আপনার এগ্রিকালচার প্রজেক্টকে দাঁড় করানোর জন্য। সেখানে সাবসিডি যেমন পাওয়া যাবে, সেরকম খুব 2 থেকে 3%, 5% ইন্টারেস্ট রেটেও টাকা পাওয়া যাবে। চলুন আজ পুরো তথ্য জেনে নিই এসবিআই এর জেনারেল ম্যানেজার এবং প্রাক্তন এসবিআই মার্কেটিং ম্যানেজারের কাছ থেকে। তারা ব্যাংকিং সিস্টেমের যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন। কিভাবে ফার্ম করতে গেলে আপনারা লোন পাবেন, তার প্রসেস কি কি পেপার থাকতে হয়, লোন পাওয়ার জন্য সবথেকে সহজ পদ্ধতি কি, পুরো তথ্যই আমরা ভিডিওতে তুলে ধরছি। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। আজকের ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন এবং যারা ফার্মিং করতে চাইছে তাদের মধ্যে অবশ্যই হেল্প ভিডিওটা শেয়ার করবেন। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। গিয়ে আপনারা খোঁজেন, ব্যাংকের কাছে ঘোরেন, ফিল্ড অফিসার বলে ওখানে যাও, ব্রাঞ্চ ম্যানেজার বলে ওখানে যাও, 2 দিন পরে আসুন, 3 দিন পরে আসুন। এটা বড় সমস্যা রিয়েলি। প্রথম কথা হচ্ছে এগ্রিকালচার লোন সবচেয়ে সুবিধা। আপনার এরিয়াতে যে ব্যাংক কাজ করবে সেই ব্যাংকে আপনি কাজ পাবেন। প্রথম কথা হচ্ছে যে আপনারা যারা বললেন যে কেসিসিটা বোধহয় অনেকেই জানেন, মানে কিষাণ ক্রেডিট কার্ড, মানে যেটাকে আমরা বলি ক্রপ লোন। ক্রপ লোনটা কি, মানে সিজনাল লোন। সাপোজ আপনার এক বিঘার জায়গা আছে, সেই 1 বিঘে জায়গাতে আপনি খরিফে কি করেন, খরিফ রবি তো চেনেন না নিশ্চয়ই, তাতে কি করেন। ধরুন আপনি রবিতে আলু করেন আর খরিফে আপনি আমন ধান বা পাট করেন। তাহলে ওখানে আমাদের দেখতে হবে যে কোন ক্রপটা ওই ইয়ারে কস্ট অফ কাল্টিভেশন বেশি, কার আলু। তাহলে আলু যদি কস্ট অফ কাল্টিভেশন হয়, ধরে নিন আপনি কোনো এক সময় আপনার 1 বিঘে জমি আছে, ওটা তো রিমেনিং কনস্ট্যান্ট, 1 বিঘে জমিতে হয়তো বাড়বে না। তাহলে ওই জমিতে যদি আলু করেন, তাহলে আমরা আলুর কস্ট অফ কাল্টিভেশন দেখে নিই। সেটা কে ঠিক করে? প্রত্যেক জেলায় একটা টেকনিক্যাল কমিটি আছে, প্রত্যেক জেলা সেটাকে বলে, দেখবেন একটা ডিস্ট্রিক্ট ক্রেডিট কমিটি আছে, ওরা ঠিক করে এই কোন জেলাতে, এক জেলাতে একটা কস্ট অফ প্রোডাকশান হয় না। হুগলি জেলাতে একরকম, নদিয়া জেলাতে একরকম, বর্ধমান কেন আলাদা হয়? ওখানে জায়গা বেশি, তারপর ওখানে ইরিগেশন লাগে, ওখানে জল লাগছে বেশি, ওখানে জল কম লাগছে, নানা রকম। তো ওইটা প্রতি বছর কিন্তু একটা কস্ট অফ প্রোডাকশান বেরোয়, কাল্টিভেশন বেরোয়। তাহলে ধরুন আলুতে 1 বিঘে জমিতে লাগছে হয়তো, ধরে নিন সে 50,000 টাকা, তাহলে আপনার লিমিট হবে 50,000 টাকা। কারণ আমি তো বারবার আপনাকে ডকুমেন্ট করতে যাব না, আপনার ডকুমেন্ট হবে একবার, এবং এটা আমরা রেখে দিই প্রায় 3 বছর যদি থাকে, যদি আপনার খুব না বাড়ে। তাহলে এবার ক্যাশ ক্রেডিট নিয়মটা কি, আপনি ধরুন আমন ধানের সময় যখন নেবেন তখন কিন্তু আপনি ওই 40,000 50,000 টাকা আছে বলে পাবেন না, কিন্তু আমন ধানের যেটুকুন টাকা সেইটুকুন টাকা পাবেন। যেই এই টাকাটা আপনি শোধ করে দেবেন, আবার পরের আলুর টাকা পাবেন। তাহলে আমরা কি করি, যখন আপনার ধান উঠছে, ধান ওঠার সঙ্গে সঙ্গে বেচেন আপনারা? বেচেন না। তাহলে আপনি 2 মাস আপনাকে সময় দিচ্ছে ব্যাংক, ওই 2 মাসে আপনি দাম নিন, আর ওইখানে যে টাকাটা আছে সেই টাকাটা আপনি পরের চাষে আরম্ভ করে দিন। আমার কথাটা কি বোঝা গেছে? পরিষ্কার? তার মানে ক্রপ লোন যেটা, সেটা এইভাবে হবে, মানে উঠবে আর নামবে, সিজন বেস, তাই তো? মনিটরিং পিরিয়ড কিছু না, আমাদের মোটামুটি একটা ক্রপ উঠতে আমরা 6 মাস টাইম দিয়ে দিই, 6 থেকে 7 মাস। সাধারণত আমরা ব্যাংক একটা রিপেমেন্ট শিডিউলে রাখি মে আর নভেম্বর। কেন বলুন তো? আমরা মে আর নভেম্বর দুটো কিস্তিতে রাখি, এটা জেনারেলি। তো ন্যাচারালি এই যে ক্রপ লোনটা নিয়ে বোধহয় কোনো সমস্যা নেই। এবার প্রশ্ন হচ্ছে কী লাগবে। কেসিসি কেওয়াইসিটা লাগবে, আর যেটা লাগবে আপনার জমির একটা পর্চা লাগবে বা দলিল লাগবে। ভালো করে শুনিন, আমরা যেটা দেখে নিই ওই জমিটা যে আপনার, আমি কি করে বুঝবো? আমরা কি করি, আমরা পর্চা নিই,
তার সঙ্গে আপনার লিঙ্ক ডিডটা নিই, মানে আপনার বাবা বা কাকা কোনো এক জায়গা থেকে কিনেছিল, তাই তো, সেটা লান থাকলে আমি বুঝতে পারছি না, আর পর্চা থাকছে, আর তার সঙ্গে থাকবে রেন্ট রিসিপ্ট। ধরুন এ থেকে বি জমিটা কিনেছে, ও মিউটেশন করেনি, কিন্তু ওখানে দেখবেন খাজনা রসিদের লেখা আছে এর নাম আসছে, আমি লোন দেবো না, আমি লোন দেবো না, তার কারণ আপনার মিউটেশন হয়নি, ঠিক তো। তার মানে কি আমার জমিটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা স্যার কি বললেন, 1 লাখ টাকা পর্যন্ত আমরা সাধারণত কোনো সিকিউরিটি রাখি না, সত্যি সত্যি ঘটনা, আমরা কিছুই রাখি না, এবং ক্রপ লোনের ইন্টারেস্ট অনেক কম। এবার ধরুন বেশি টাকা যদি আপনি নেন, সেক্ষেত্রে আমরা একটা সিকিউরিটি রাখি, সেটা ওই জমিটাকে মর্টগেজ রাখি। ভেরি ইম্পর্টেন্ট কথা, এই জমিটা যেটা মর্টগেজ রাখি না, এটা এমনি মর্টগেজের মতো না। আমার বাড়ি মর্টগেজ যদি দিই, তাহলে সেটা হচ্ছে একটা মর্টগেজ, এটাকে আমরা বলি ইকুইটেবল মর্টগেজ। আর এগ্রিকালচার ল্যান্ডকে যদি মর্টগেজ দিই, সেটা তাকে বলি ফর্ম 1 বা ফর্ম I, যে যা পারে বলে। ওটা কিচ্ছু না, ওটা সিম্পল। আমার হ্যাঁ 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 আমার ব্যাংক ওই আমার রেজিস্ট্রি অফিসে ওটা পাঠিয়ে দেবে। এটা খুব ইজি। এগ্রিকালচার ক্ষেত্রে প্রচুর সুবিধা, প্রচুর সুবিধা। এবার ধরুন ক্যাশ ক্রেডিট গেল, ক্যাশ ক্রেডিট সিস্টেমটা কি, আপনি নিচ্ছেন 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 দিচ্ছেন, এটা বুঝতে হবে। এবার আসছি টার্ম লোন। টার্ম লোনটা কি, ক্যাশ ক্রেডিট টার্ম লোনের পার্থক্যটা কি? ধরুন এই জিনিসটা কিনেছেন, এই জিনিসটা কিনলে এটার দাম হচ্ছে 10 টাকা, তাই তো। আপনি কিনেছেন একবারে, আমি আপনাকে পে করব। স্যার একবার বলেছিলেন না মার্জিন, মার্জিন ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বলছি এগ্রিকালচারের ক্ষেত্রে মার্জিন খুবই কম। আমি অন্যের ক্ষেত্রে হলে এটাকে বলবো আপনি 25% দিন, আমি 75% দেবো। এগ্রিকালচারের ক্ষেত্রে হয়তো হবে এটা আমরা বলছি 15% আপনি দিন, ঠিক তো। তার মানে বাকিটা হলো, এইবার এই 10 টাকাটা আপনার 1 টাকা, আমার 9 টাকা, তাহলে 9টা কিস্তিতে জমা দেবেন বলে ওটাকে বলি টার্ম লোন। ভেরি ইন্টারেস্টিং, তাই তো। আপনি কিস্তি কিস্তি করে দেবো, আমি একবারে পেমেন্ট করে দেবো, আপনাকে দেবো না। স্যার বলেছেন কিন্তু এটা ডাইরেক্ট পে করবো, তার মানে যাতে করে এটা পাওয়া যায়। টার্ম লোন কী হয়, আমরা ধরুন চাষবাস যেগুলো ক্রপ লোন, কিন্তু ডেয়ারি, পোলট্রি, পিগারি, গোটারি, ফিশারি, ফুড প্রসেসিং যাবতীয় যা আছে এগুলো টার্ম লোন। আমরা সে ডেয়ারির কথা বললেন, ডেয়ারিতে আমরা কী দিই, ডেয়ারির টার্ম লোন পোর্শন কোনটা, ক্যাশ ক্রেডিট পোর্শন কোনটা বলুন। ডেয়ারির টার্ম লোন হচ্ছে, আমি যদি সেট করি সেটা টার্ম লোনের মধ্যে ফিক্সড, একটা ফিক্সড অ্যাসেট, একটা ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেট। তাহলে আমি যদি সেট করি তাহলে সেটা টার্ম লোন, তাই তো। আমি যদি তার গরু কেনাটা পরে আসছি, আমি ইকুইপমেন্ট ইকুইপমেন্ট কিনলাম টার্ম লোন, আমি ওয়াটার লাইন করলাম, এগুলো সব টার্ম লোন, যেগুলো ফিক্সড হয়ে গেল, এগুলো সব টার্ম লোনের আবার চলে গেল। এবার গরুর যেটা ঘটনা হচ্ছে, আমি প্রথমে একটা হাউস ডেয়ারি করলাম বা 20টা ডেয়ারি করলাম। আমরা করি কি, প্রথম 10টা গরু আমি দিই, প্রথম 10টা গরু আপনাকে আমি দেবো। সেটা কি অবস্থায়, বাচ্চা দেওয়া অবস্থায়, আমি দুধ দিচ্ছে এই অবস্থায় নেবো। আমি কোনো গাভীন দেবো না। কেন গাভীন দেবো না, ধরুন গাভীন দিতে গিয়ে তার কিছু হয়ে গেল, সে বাচ্চা মরে গেল, অমুক হলো, আমার দুধ কমে গেল, আমার তো দুধটা মূল উদ্দেশ্য। তাহলে ওই যে 10টা গরুকে আমি দেবো, ওটা মিল্চিং স্টেজে নেবে, কেন কতটা মিল্ক দিচ্ছে তার উপর আপনার কস্টিং হচ্ছে। তো আমি বলছি ওই যে 10টা গরু দিলাম, তাহলে আমি মিল্চিং স্টেজে নিলাম। এবার মিল্চিং স্টেজে হচ্ছে প্রতিদিন দুধ হচ্ছে, কিন্তু আমি কিন্তু দুধ তো বিক্রি করছেন, দুধ তো আর বেশিক্ষণ থাকছে না। তাহলে দুধ যেহেতু বিক্রি করছে, আমি চাইবো ওই দুধের কস্টটা প্রতি মাসে মাসে নিয়ে নিতে, বা প্রতি দিনে দিনে নিয়ে নিতে। দিনে দিনে সম্ভব না, তাহলে মাসে হবে, আপনি মাসেই ঠিক করুন। এবার এটা হতে 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 আমি তো 10টা গরু কিনেছি, এই 10টা গরু একটা সময় ড্রাই পিরিয়ডে আসবে, মানে এটা তখন আর দুধ কমে যাবে। তাহলে 10টা গরুর দুধ কমে গেল 6 মাসের মাথায়, আমি তখন করলাম কি, নেক্সট 10টা গরু কিনে নিলাম। মানে এটাকে তখন আমরা বলি জেস্টেশন পিরিয়ড, আর যেটা চলছে তাকে বলি ল্যাকটেশন পিরিয়ড, মানে দুধ দেওয়া অবস্থাটাকে বলি ল্যাকটেশন। তার মানে কি, ওই গরুটা তখন কিন্তু আমার দুধ দিচ্ছে না, তখন খালি ওকে খাওয়াচ্ছি, তখন ও গাভীন হয়ে গেছে। আর পরের যে 10টা তখন কিন্তু আমাদের অলরেডি দুধ দিচ্ছে। তার মানে এটাও সাইক্লিক অর্ডারে চলছে, ডবল স্টেজে। তার মানে আমার সাইক্লিক অর্ডারে চলছে, মানে আমি সবসময় আমার ডেয়ারিতে দুধ পাচ্ছি। কথা ঠিক। পোলট্রির ক্ষেত্রেও তাই, যখন আমরা যদি ব্রয়লার ধরি, তাহলে ব্রয়লার আমার ম্যাক্সিমাম কত 45 দিন থাকছে। তাহলে এই 45 দিন যখন আমি করছি, তখনই আমি আর একটা পাশে রেডি করে ফেললাম। তার মধ্যে রেডি করছি আর একটা দিক, তাহলে ও বেরিয়ে চলে যাচ্ছে।
এরকম ডেয়ারি পোলট্রি ফিশারির ক্ষেত্রেও তাই। ফিশারিটা কি, আমি এক্সক্যাভেশন করলাম, সেটা খরচ, দ্যাট ইজ টার্ম লোন। আচ্ছা, আমি যেটা বলছিলাম ডেয়ারির ক্ষেত্রে ক্রপ ওয়ার্কিং ক্যাপিটাল কোনটা? ফুড ওয়ার্কিং ক্যাপিটাল। এবার যারা দেখুন যে ডেয়ারি হয় আমাদের, সাধারণত যেটা ও বললো যে গরুটাকেও আমরা ক্যাসকেডের মধ্যে আনি, কিন্তু দেখা যাবে অনেকে গরুর সঙ্গে মোষ কেনে এখন। মোষের প্রবলেম হচ্ছে আমাদের এখানে মোষের ব্রিডিং হয় না, যার ফলে হয় কি মোষ দুধ অবস্থায় নিলাম, নিয়ে বেশিরভাগ ডেয়ারির লোকরা ওটাকে স্লটারে দিয়ে দেয়, ঠিক তো? তো সেই জন্য তখন ওখানে আমি ক্যাসকেডের কথা রাখতে পারছি না। আমার কথাটা বোঝা গেছে? তার জন্য এইটাকে আমরা তখন বলছি কম্পোজিট টার্ম লোন। তাহলে ক্যাসকেডের যদি হয়, ক্যাসকেডের তো আমি ফুল জমা দিলে পাচ্ছি ক্রপ লোনের ক্ষেত্রে। আর টার্ম লোনের ক্ষেত্রে কী হলো, আমি এটা কিনেছি, আমি কিস্তি পাবো। আর ডেয়ারির ক্ষেত্রে কি হলো, পোলট্রির ক্ষেত্রে কি হলো, ফিশারির ক্ষেত্রে কি হলো, আমার কিছুটা পোর্শন ফিক্সড ক্যাশেট, কিছুটা পোর্শন ওয়ার্কিং ক্যাপিটাল, ওটাকে একসঙ্গে করে দিলাম। তার মানে হ্যাঁ, কেউ যদি হিপার নিয়ে ফার্ম করতে চায়, আমি হিপার রেডি করবো এবং দুধের গরু হিসেবে বাইরে বিক্রি করবো, তাহলে কি লোন পাবো না? হ্যাঁ পাবে। হিপার রিয়ারিং আমাদের স্টেট ব্যাংকের একটা লোন ছিল গভর্নমেন্টের এক সময়, হিপার রিয়ারিং। সেটা কীরকম, মানে এই ধরুন এটা বেল করেছিল চাকদা, রানাঘাট এইসব এরিয়াতে, মানে যেগুলোর সঙ্গে ক্রস ব্রিড বেশি চলতো। সেই হিপারটা যখন বাচ্চা হলো, বাচ্চা থেকে প্রেগনেন্ট হওয়া পর্যন্ত পুরো খাওয়ার গভর্নমেন্ট সাবসিডি দিত, আমরা ব্যাংক লোন দিতাম। ভেরি ইন্টারেস্টিং। সেটা এখন হয়তো নেই আর, কিন্তু এটা দারুণ ছিল। এবং প্রচুর জায়গায় চাকদা, রানাঘাট বেলটাতে প্রচুর হিপার বেরিয়েছে, সব ক্রস ব্রেড। তো সেই হিপারটা হলো, এবার হিপারটা তো মা হয়ে গেল, তার মানে ও তখন বাচ্চা দেবে, বাচ্চা দিলে অটোমেটিক রিয়ারিংয়ে চলে এলো, অসুবিধা কিছু নেই। ব্যাংক সব কিছুর জন্য আছে, এবং এগ্রিকালচারের ক্ষেত্রে প্রচণ্ড কম ইন্টারেস্ট এবং সিকিউরিটিও কম। ওই জন্য আপনারা রেসপেক্টিভ যে জায়গায় থাকবেন, সেটা ইউনাইটেড মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, স্টেট ব্যাংক হোক, কানাড়া ব্যাংক হোক, যেই হোক, আপনারা যাবেন, তারা দেবে আপনাকে। স্যার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ব্যাংক যখন লোন দেবে তখন একটা ফার্মারের কি জিনিস দেখে নেবে সে লোন পাওয়ার জন্য নিয়ে যাবে? হ্যাঁ, ফার্মারের যেটা দেখা, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি জমি দেব। যদি জমিটা আমার নিজের জমি হয়, তাহলে তার ওই পর্চা আর রেন্ট রিসিপ্ট, এই দুটো আমার ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। আর লিঙ্ক ডিড, এই তিনটে জিনিস আমার ভীষণ ইম্পর্টেন্ট। এই আর বাকি যেটা আছে সে তো কোনো কিছু অসুবিধা নেই। আমরা তো না, নলেজ পার্ট যেটা স্বাভাবিক কারণে আমরা যেটা স্যারও বলেছিলেন, আমরা যেটা করছি কি, যদি কেউ দুটো গরু নিয়ে কাজ করে, সে বলছে আমি আবার পরে 20টা নেবো, তাকে আমি আগে দেবো। কিন্তু যদি কারুর কিছু নলেজ থাকে, তাকে আমরা সবসময় প্রেফার করি। তার কারণ আমি নতুন কোনো একটা ব্যবসায় নামলে তার ভালো হবে কি খারাপ হবে বুঝতে পারছি না, সেক্ষেত্রে আমরা তখন করি কি একটা অ্যাডিশনাল সিকিউরিটি রাখি। ওই জন্য বললেন তখন বাড়ি সিকিউরিটি বা অন্য কিছু, তখন লোনের পরিমাণ অনেক বেশি হয়ে গেল, সে 1 কোটি, ঠিক আছে? তো সেই জন্য বলছি যে এগ্রিকালচারের ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের লোনের কোনো এসএইচজি যারা করেন, সেলফ হেল্প গ্রুপ যারা করেন, তারা নিশ্চয়ই আপনাদের নিজের জায়গায় লোন পাচ্ছেন, কোনো অসুবিধা হয় না। তো সুতরাং আমার মনে হয় আমরা স্টেট ব্যাংক কেন, আমরা সব ব্যাংকই এটা করছি। আজকের ভিডিওতে আপনারা নিশ্চয়ই একদম সঠিক তথ্য পেয়েছেন। যে জিনিসগুলো এখনও আপনাদের ডাউট আছে, ভিডিও নিচে কমেন্ট করুন, আমরা সেই তথ্য নিয়ে আরও নতুন এপিসোড আনবো। এবং যারা নিজেদের ব্যবসাকে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চান, তারা আমাদেরকে ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। আমরা আপনার ফার্মে পৌঁছে যাব, আপনার ব্যবসাতে পৌঁছে যাব এবং সেটাও মানুষের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।